Welcome to SB Audio Works, where words come alive and tales unfold in every corner of the globe. ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হতে পারে। মিসেস হিন্টন বাচ্চাটার ঘাড়ের কাছের চুল চেপে ধরলেন, হ্যাঁচকা একটা টান দিলেন। শব্দ হলো মট করে। ব্র্যাম স্টোকার, জন্ম 8ই নভেম্বর 1847। ইনি ছিলেন একজন বিখ্যাত আইরিশ লেখক, যিনি ড্রাকুলা উপন্যাসের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। ডাবলিনে জন্মগ্রহণকারী স্টোকার ট্রিনিটি কলেজ থেকে স্নাতক হন এবং পরবর্তীতে থিয়েটার ম্যানেজার হিসেবে কাজ করেন। স্টোকারের প্রথম বই দ্য প্রিমরোজ পাথ 1875 সালে প্রকাশিত হয়, কিন্তু 1897 সালে প্রকাশিত ড্রাকুলা তাকে বিখ্যাত করে তোলে। এই গথিক হরর উপন্যাসটি ভ্যাম্পায়ার সাহিত্য ধারার অন্যতম পথিকৃৎ হিসেবে আজও বিবেচিত। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ এসবি অরিজিনালস। আজকে গল্প পাঠে ডক্টর বার্লের চরিত্রে ইন্দ্রজিৎ, সমস্ত মহিলা চরিত্রে আজকে সাহানা এবং গল্পের সূত্রধার আমি সুস্মিত। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, গ্র্যানি। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি মিসেস উইলবি, তবে আপনার মাকে কোনো প্রাইভেট হোমে পাঠানো সবচেয়ে ভালো হবে। উপযুক্ত চিকিৎসা পাবেন তিনি ওখানে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার চান্স তার মোটেই নেই। কাজেই আমার পরামর্শ হলো, যারা এসব কাজে উপযুক্ত তাদের হাতেই দায়িত্বটা ছেড়ে দিন। ডক্টর বার্লে বসে আছেন তার চেম্বারে। ওনার উল্টো দিকে জোয়ান ওয়েলবি। ডাক্তারের কথা শুনে অস্বস্তি নিয়ে ডাক্তারের দিকে তাকালো মিসেস উইলবি। কিন্তু মা প্রাইভেট হোমে কিছুতেই যেতে চাইবেন না। ওসব জায়গায় যত ভালো ব্যবস্থাই থাকুক, আমার ধারণা ওখানে গেলে মা নিজেকে সব সময় বন্দি মনে করবে, যেন কয়েদখানায় এসেছে। মা হয়তো দম বন্ধ হয়েই মারা যাবে। দেখুন মিসেস উইলবি, সিদ্ধান্ত নেওয়ার ভার কিন্তু পুরোটাই আপনার। যদি আপনি মনে করেন বাড়িতে রাখলে উনি সুস্থ হয়ে উঠবেন, কোনো সমস্যা হবে না, তাহলে আমার কিছুই বলার নেই। তবে নার্স চার্টার্সের মতো আর একজন নার্সের ব্যবস্থা করতে হবে। নাইট ডিউটি দেবেন। মিসেস হিন্টনকে কিন্তু দিনে বা রাতে কখনোই একা রেখে কোথাও যাওয়া যাবে না। আমার সন্ধানে বিশ্বস্ত একজন আছেন, বিকেলের দিকে না হয় তাকে পাঠিয়ে দেব। কবজি উল্টে ঘড়ি দেখল তরুণ ডাক্তার, তারপর চিন্তিত গলায় বলল, এই অ্যারেঞ্জমেন্টে কাজ না হলে তখন বিকল্প কিছু ভাবতে হবে। হ্যাট তুলে মাথায় চাপালো সে। গ্লাভস জোড়া তুলে নিল মেহগনি কাঠের সিন্দুকের ওপর থেকে। মিসেস উইলবি ডাক্তারের সাথে নিচে নেমে এলেন। পার্ক করে রাখা বাইকের দিকে পা বাড়ালো তারা। আমাদের জন্য অনেক করেছেন আপনি। আমি জানি সাহায্য চাইলে সাধ্যের অতীতে গিয়ে করবেন, তবে আমার মাকে ওরকম জেলখানায় পাঠানোর কথা মনে এলেই যেন দম বন্ধ হয়ে আসে আমার। হাত বাড়িয়ে দিল সে। বসন্তের ঝিলমিলে সকালে তাজা রোদ পড়েছে ওর মধুর রাঙা চুলে। অপূর্ব সুন্দর মুখখানা, তো বিষণ্ণ লাগছে। বিদায় মুহূর্তে হ্যান্ডশেক করল ডাক্তার বার্লে। মেয়েটার জন্য মায়া লাগছে তার। এখনো 25 পেরোয়নি। এরই মধ্যে বেচারির জীবন থেকে আনন্দ ফুর্তি সব চলে গেছে। গত বছর ওর স্বামী প্লেন ক্র্যাশে মারা গেছে, আর ইদানিং মাকে নিয়ে শুরু হয়েছে কঠিন সমস্যা। ভীষণ মানসিক চাপের মধ্যে আছে জোয়ান। ওর মাকে শেষ পর্যন্ত পাগলাগারদে পাঠাতে হতেও পারে। তবে
এখানে ঠিকমতো দেখভাল করা হলে অবস্থা খানিকটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে। ডাক্তার চলে যাওয়ার পরে মিসেস উইলবি ধীর পায়ে এগোলো সিঁড়ির দিকে। মাকে এখানে রেখে ঠিক কাজটাই করেছে সে। ড্রয়িং রুমের ঘড়ি দেখল জোয়ান, 11টা বাজে, বাজারে যেতে হবে। মেরিটা আবার কোথায় গেল? আগামী সোমবারের আগে স্কুল খুলছে না ওর। আর মেরি তার মায়ের সাথে শপিংয়ে যেতে খুব ভালোবাসে। সে বাগানের দিকে ফিরে গলা তুলে ডাকল, মেরি, মেরি, এই মেরি। কিচেন কোয়ার্টারের দরজা খুলে গেল। হাতের উপর ট্রে নিয়ে বেরিয়ে এলো ওদের মেড। মিস মেরি বোধহয় ওপরে আছেন ম্যাডাম, মিসেস হিন্টনের নার্সের সঙ্গে। মিসেস উইলবি সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠে এলো। এখানে মা থাকে। আস্তে দরজা খুলল সে। রোদ ঝলমলে জানলার পাশে একটা সোফায় বসে আছেন বৃদ্ধা। তার মুখ মাংসল, থলথলে, তবে বিবর্ণ হয়ে আছে চেহারা। মহিলার পায়ের কাছে বসে পুরনো একটা অ্যালবাম উল্টাচ্ছে 7 বছরের মেরি, আর আপন মনে বকবক করে চলেছে, গ্র্যানি, তুমি সত্যি এরকম কাপড় জামা পরতে? অবিশ্বাসের সুরে প্রশ্ন করল সে, একটা ছবির ওপর তার আঙুলগুলি রেখে। ছবিতে জাব্বি জব্বা পরা স্থূলকায় এক মহিলাকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সোনা। মেয়েকে ভেতরে ঢুকতে দেখে মুখ তুলে চাইলেন মিসেস হিন্টন। তুই তুই মেরিকে নিতে আসিসনি তো? বাজারে যাবো মা, তোমার জন্য কি কিছু আনতে হবে? না না, আমার কিছু লাগবে না নার্স, তোমার কিছু কি লাগবে? পাশে চেয়ারে বসা নার্স চার্টারিসের দিকে ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করলেন তিনি। বই পড়ছিল চার্টারিস, এদিক ওদিক মাথা নাড়ালো। লাগবে না। মেরি, যাও তো মা, চট করে কোটটা পরে এসো তো। তুমি রেডি হলেই বেরিয়ে পড়বো আমরা। আর হ্যাঁ, মুখ হাত ধুয়ে নিতে ভুলো না কিন্তু, ঠিক আছে? মেরি লাফাতে লাফাতে নিচে নেমে এলো। ও চলে যাওয়ার পরে চোখ সরু করে জোয়ানের দিকে তাকালেন মিসেস হিন্টন। ঠোঁটের কোণে থুর্ত হাসি। ডাক্তার আজকে কি বললো তোকে? হ্যাঁ, আমার অবস্থা আরো খারাপ, তাই না? ডাক্তার বোধহয় ভাবে আমি একটা পাগল, উন্মাদিনী। ও চায় আমি জেলখানায় আটকে থাকি। ঠিক বলেছি? হ্যাঁ, বোকার মতো কথা বলো না তো মা। উনি কেন তা চাইবেন? ডক্টর বললে খুব ভালো মানুষ। উনি বলেছেন তুমি আগের চেয়ে সুস্থ হয়ে উঠছ, তবে তোমার বেশি বেশি বিশ্রাম দরকার। আর শরীরের শক্তি ফিরে পেতে হলে খেতে হবে ঠিকঠাক মতো। তোমার জন্য স্পেশাল ডায়েটের ব্যবস্থা করেছেন তিনি। নতুন একজন নার্সও রাখা হবে, নাইট ডিউটি দেবে সে। তাহলে চার্টারিসের ওপরও চাপটা কম পড়বে মা। তার মানে ডাক্তার চায় না আমি একা থাকি, এই তো? হাতের সেলাই কাঁটা সক্রোধে মেঝেতে ছুঁড়ে ফেললেন মিসেস হিন্টন। এইসব আমি মানি না, বুঝলি? আমি মানবো না এসব। এমন ভাব করছিস সবাই যেন আমি একটা ক্রিমিনাল, একটা ম্যানিয়াক। রেগে গেলে চেহারার রং বদলাতে থাকে মিসেস হিন্টনের। এবারও তাই হলো। সেই সাথে মুখ বেয়ে ফেনা বেরোতে লাগলো। উত্তেজিত হবেন না মিসেস হিন্টন। বৃদ্ধাকে শান্ত করার চেষ্টা করলো চার্টারিস। তারপর জোয়ানের দিকে তাকিয়ে ইশারা করলো, আপনি যান, আমি ওনাকে দেখছি। তুই তুই আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাস? হ্যাঁ, তোরা সবাই সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাচ্ছিস। হ্যাঁ, এ আমি ভালোই বুঝছি, সব বুঝতে পারি আমি। না মা, খামোখাই তুমি ভুল বুঝছো আমাদের। আমি যাই, মেরি অপেক্ষা করছে আমার জন্য।
একমাত্র মেরি আমাকে ভালোবাসে, আর কেউ আমাকে দেখতে পারে না। বিশাল শরীর নিয়ে রকিং চেয়ারে দোল খেতে লাগলেন তিনি। সেই সাথে তার ফোপানি চলতে লাগলো। অসহায়ের মতো দাঁড়িয়ে রইল জোয়ান। খানিক পরে মুখ তুলে চাইলেন মিসেস হিন্টন। প্রায় খেকিয়ে উঠেই জানতে চাইলেন, আচ্ছা জোয়ান, ডাক্তার তাহলে আমার জন্য স্পেশাল ডায়েটের ব্যবস্থা করছে না কি? সেটা জানা যাবে? হ্যাঁ, অবশ্যই। উনি তোমাকে প্রচুর দুধ, স্যুপ আর সেদ্ধ মাংস খেতে বলেছেন। তবে বেশি চা খাওয়া কিন্তু চলবে না মা। তার মানে চা খাওয়া বন্ধ? মাকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে দ্রুত নিচে নেমে এলো জোয়ান ওয়েলবি। মেরি ছটফট করছিল, তার ঝকঝকে কোমল মুখে খুশি ফুটে বেরোচ্ছে। মার সাথে শপিংয়ে যেতে খুব পছন্দ করে ও। মামুনি, ও মামুনি, সে কখন থেকে রেডি হয়ে বসে আছি তোমার জন্য। হ্যাঁ মা, চলো। জার্সি আর স্কার্ট পরে বেরিয়ে পড়ল সে। মেরি সারাক্ষণ বকবক করেই চলল, হাসি মুখে তার কথা শোনা গেল না। এদিকে মিসেস হিন্টনকে শান্ত করতে যান বেরিয়ে যাচ্ছে চার্টারেসের। বুড়িকে দু চোখে দেখতে পারে না সে। মহিলাকে পাগলা গারদে রাখাই বুদ্ধিমানের কাজ, এটা হলো তার ব্যক্তিগত অভিমত। বৃদ্ধা বেশ নিষ্ঠুর প্রকৃতির, মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়, আর বাচ্চাটাকে ঘন ঘন এই ঘরে ঢুকতে দেওয়া ঠিক হচ্ছে না তার মনে হয়। বিষয়টি নিয়ে ডাক্তারের সাথে কথা বলতে হবে। নতুন আরেকজন নার্স আসছে শুনে খুশি হয়েছে চার্জার্স। ওর বোঝা এবার খানিকটা কমবে মনে হয়। আর একটাও কথা নয় মিসেস হিন্টন, তাহলে কিন্তু চায়ের সাথে ডিম খেতে দেব না আমি। মিসেস হিন্টন খেতে খুব পছন্দ করেন। এখানে চাকরি নেওয়ার দুদিন পরেই বুঝে গেছে সেটা চার্টারেস। মহিলাকে বসে রাখার মোক্ষম একটা অস্ত্র হলো খেতে না দেওয়ার ভয় দেখানো। এবারও কাজ হলো। বিষ দৃষ্টিতে চার্টারিসের দিকে তাকালেন হিন্টন, তারপর ঝুঁকে মেঝে থেকে সেলাই কাটা তুলে নিলেন। খানিক পরে চার্টারিসের বইয়ের পাতা উল্টানোর শব্দ আর সেলাই কাটার ছন্দবদ্ধ টিং টিং ছাড়া আর কোনো শব্দ শোনা গেল না। সেদিন বিকেলেই ডাক্তার বুরলে নাইট ডিউটির জন্য আরেকজন নার্স পাঠিয়ে দিলেন। প্রকাণ্ডদেহী মহিলার চেহারায় পুরুষালী ভাবটা বেশি। ওর নাম ফ্লোরা ম্যাকব্রাইড। ভীষণ বাচাল। সে আসার ঘণ্টাখানেকের মধ্যেই চাকর বাকররা সবাই জেনে গেল তার বন্ধুরা তাকে ফ্লসি বা ফ্লো বলে ডাকে, এবং পুরুষ জাতটা তার দু চক্ষের বিষ, আর তার বন্ধুবাক্য খুব ভালো। এইসব বলে তার বন্ধুদের নিয়ে একের পর এক গল্প ফেঁদে গেল সে। মিসেস হিন্টনকে দেখে মনে হলো ফ্লসি বা ফ্লোর আগমনে অসন্তুষ্ট হননি তিনি। তবে তার অবস্থার কোনো পরিবর্তন ঘটল না, বরং মেজাজ আরও চড়া হয়ে উঠল। যখন তখন জোয়ান এবং দুই নার্সকে ধমকাতে লাগলেন, আর ডাক্তার তার স্বাস্থ্য সম্পর্কে কী রিপোর্ট দিচ্ছে তা জানার জন্য ওদেরকে উত্তক্ত করে চললেন। এইসব কি এক খাবার? ছে, ডাক্তার তো বললো বয়েল ডিম, মাংস, স্যুপ, এইগুলো কোথায়? হ্যাঁ, রোজ এক খাবার, ভাল লাগে না, খাবো না আমি এগুলো। সরা এখান দিয়ে, সরা। মাঝে মাঝে দেখা গেল ফায়ার প্লেসের সামনে চুপচাপ বসে আছেন তিনি, আগুনের দিকে তাকিয়ে ভাবছেন। কখনো কখনো ফিসফিস করে নিজের সাথে কথাও বলছেন। একটু রক্ত সাথে মিশিয়ে ভালো লাগবে তো। ডিম সেদ্ধ, মাংস দিয়ে বলবো আজকে মাংস খাবো, রক্ত
দিয়ে মিশে খাবো। ডক্টর বার্লি, আমার কিছু কথা ছিল আপনার সাথে। মেরি ঘন ঘন তার গ্র্যানির ঘরে ঢোকে। আমার না ব্যাপারটা ঠিক ভালো লাগে না, কারণ মহিলাটির মাথা ঠিক না। কখন কি অঘটন ঘটিয়ে বসবে আমার ঠিক ঠিক মনে হয় না ব্যাপারটা। হুট করে মেরির মিসেস হিন্টনের ঘরে যাওয়াটা বন্ধ করা ঠিক হবে না, তাতে কিন্তু বৃদ্ধা বেশ শক পেতে পারেন। শুনুন মিসেস উইলবি, আপনার মেয়েকে কিন্তু ঘন ঘন ওই ঘরে যেতে দেবেন না। আপনার মাঝে পাগল এটা বোঝার বয়স ওর এখনো হয়নি। কাজে এমন কিছু বলবেন না যাতে সে আতঙ্কিত হয়ে ওঠে। তবে আপনার মার কোন উন্নতি কিন্তু আমি দেখছি না। ওনাকে হয়তো বাইরেই পাঠাতে হবে। সেদিন রাতে মিসেস হিন্টনকে শুভরাত্রি বলতে এলো জোয়ান। বৃদ্ধা বললেন, জানি জানি আমি তুই কি বলবি। বলবি ডাক্তার আমার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করতে মানা করেছে, কিন্তু তোর কথা আমি বিশ্বাস করি না। আমাকে এত কম কম মাংস দিস কেন? হ্যাঁ, আরো বেশি বেশি দিবি। বেশি মাংস খাবো আমি। তোরা তো আমাকে না খাইয়েই মেরে ফেলবি রে। মা গো, মার্চের এমন ঠান্ডায় আমার বুড়ো হাত জমে না গেলেই বাঁচি। কয়েকদিন পর চার্টারিস লাফাতে লাফাতে নেমে এলো জোয়ানের কাছে। হড়বড় করে বলতে লাগলো, মিসেস ওয়েলবি, আর বোধহয় আপনার মাকে বাড়িতে রাখা গেল না। শিগগির ওনাকে পাগলা গড়াতে পাঠানোর ব্যবস্থা করুন। মা গো, যা দেখে এলাম বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। এই দেখুন, গায়ের রং কেমন খারাপ হয়ে উঠেছে। ওফ, কি হয়েছে খুলে বলো তো। সকালে ব্রেকফাস্ট খেতে এসে দেখি আমাদের ইঁদুরের ধরার কলে একটি ইঁদুর ধরা পড়েছে। ভাবলাম ব্রেকফাস্ট সেরে থমসনকে ইঁদুরটা দিয়ে দেবো, ও বিড়ালটিকে খেতে দিয়ে দেবে। মাগো বললে বিশ্বাস করবেন না, ব্রেকফাস্ট সেরে আমি নিচে গেছি আর এসে দেখি মিসেস হিন্টন প্রাণীটির মাথা কাটছেন টেবিল নাইফ দিয়ে। কি করছেন জিজ্ঞাসা করলে উনি কি জবাব দিয়েছেন জানেন? বলছেন ইঁদুরটার রক্ত খাবেন, তিনি শক্তি ফিরে পাবেন এটা খেলে। একদলা থুতু ফেললো সে খোলা জানালা দিয়ে। ভাবতে পারছেন ব্যাপারটা? আগে মাথা খারাপ ছিল, কিন্তু এখন পুরো মানসিক ভারসাম্য যেন হারিয়ে ফেলেছেন উনি। ওনার উপর যেন ভূত ভর করেছেন, কিংবা পিশাচ। যাই, ওপরে গিয়ে দেখি আবার কি অঘটন ঘটিয়ে বসেছেন। জোয়ান পুরো ঘটনাটা খুলে বলল ডাক্তার বার্লেকে। থমথমে দেখালো ডাক্তারের চেহারা। গম্ভীর গলায় ডাক্তার বলল, যা ভেবেছি শেষ পর্যন্ত তাই ঘটতে চলেছে। আমি দুঃখিত মিসেস উইলবি, আপনার মাকে প্রাইভেট হোমে পাঠাতেই হবে। আর কোনো বিকল্প নেই যে, আর কাজটা করতে হবে যত দ্রুত সম্ভব। আপনি রাজি থাকলে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। নিঃশব্দে কাঁদতে থাকলো জোয়ান। আপনি চিন্তা করবেন না মিসেস উইলবি, আমার নিজের বাড়ির লোককেও প্রাইভেট হোমে পাঠানো হয়েছিল, কারণ আর কোনো উপায় ছিল না। কিন্তু সে সুস্থ হয়ে ফিরে এসছে। শেষে ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারল জোয়ান। ডাক্তার নিজেই সব ব্যবস্থা করে দিল। আগামী মঙ্গলবার মিসেস হিন্টনকে পার্কসাইড হোম ফর মেন্টাল কেসে ভর্তি করা হবে। ওনাকে কিন্তু এ ব্যাপারে কিছুই জানানো যাবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে জোয়ান অবাক হয়ে লক্ষ্য করল, তার মনে হচ্ছে সাতমণি একটা পাথর নেমে গেল বুক থেকে। এই খবরটা শোনার পর চার্টারিস মন্তব্য করল, আপনি চিন্তা করবেন না মিসেস উইলবি, আপনি সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। ঘরে ঢুকে এলো ফ্লোরা। লাজুক ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে গমগমে গলায় বলল, এমন অবস্থা চলতে থাকলে ছেলে মানুষদের ভয় পাওয়ারই কথা। আমি হলে তো চাপ সহ্য করতেই পারতাম না বাবা। সোমবার বিকেল থেকেই মিসেস হিন্টনের জিনিসপত্র বাঁধা ছাদার কাজ শুরু হয়ে গেল।
চাকর বাকরদের দৌড়োদৌড়ি দেখে তিনি কারণ জানতে চেয়েছিলেন। তাকে বলা হয়েছে ফ্লোরা ম্যাকব্রাইড চলে যাচ্ছে। ব্যাখ্যাটা সন্তুষ্ট করেছে মিসেস হিন্টনকে। তিনি বসে আছেন সোফায়, অলস চোখে কাজের লোকেদের দৌড়োদৌড়ি দেখছেন। পরদিন সকাল 9টায় অ্যাম্বুলেন্স আসার কথা, তার আগেই সব কাজ সারতে হবে। ফ্লোরা ম্যাকব্রাইড তো নাইট ডিউটি করতে আসে রাত 10টায়। আর সকাল সকাল চলে এলো কেন? হ্যাঁ, ওর নাইট ডিউটি তো থাকে, কিন্তু দুপুরে ঘুমোতে পারেনি। ও ভীষণ চেষ্টা করেছে, কিন্তু ওর মাথাটা খুব ধরে রয়েছে। তাই আমাকে বলল ওষুধের দোকানে কিছু ওষুধ কিনতে যাবে মাথা ব্যথার। ঠিক আছে, যাও তুমি যাও। আমার জন্য একটা পারফিউম নিয়ে এসে তো, হারিয়ে গেছে। অবশ্যই আনবো। উঠে দাঁড়ালো ম্যাকব্রাইড, দরজার দিকে পা বাড়ালো। মিসেস হিন্টনের কর্কশ কণ্ঠ শুনতে পেল সে। ভুরুকুচকে বলল, বুড়িটা কাল চলে যাবে শুনেই ভালো লাগছে। এমন বজ্জাত বুড়ি জীবনে দেখিনি বাবা। চার্টারেস মুচকি হাসল, শুধু কিছু বলল না। ফ্লোরা ম্যাকব্রাইডের সঙ্গে সেও একমত। সারাক্ষণ শুধু খেতে চায়, আর 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। আর কদিন পরে পটল তুলবে, এখনো এত খাই খাই কেন? ফ্লোরা ম্যাকব্রাইড চলে যাওয়ার খানিকক্ষণ পর বাটলার থমসন ঢুকলো মিসেস হিন্টনের ঘরে। চার্টারিসের দিকে তাকিয়ে বলল, তোমার ফোন এসেছে। কে ফোন করেছে? নাম বলেনি। ডাক্তারের কণ্ঠ ঠিকই চিনতে পেরেছে বাটলার, কিন্তু মিসেস হিন্টনের সামনে ডাক্তারের নাম বলা যাবে না, কিচ্ছুতে। কঠোরভাবে নিষেধ আছে। আচ্ছা যাও, আমি আসছি। চলে গেল থমসন। কুতকুতে দৃষ্টিতে চার্টারিসকে দেখতে লাগলেন হিন্টন, চোখে সন্দেহের ছায়া। আমি ফোনটা ধরেই আসছি মিসেস হিন্টন। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো চার্টারিস। ভাবল, কে আবার ফোন করল? ঘরে একা মিসেস হিন্টন। জানালার কাছে গিয়ে দাঁড়ালেন তিনি। ড্রাইভওয়েতে সাইকেল নিয়ে খেলা করছে তার আদরের নাতনি। জানালার কাছে টোকা দিলেন হিন্টন। মেরির দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন, কিন্তু মেয়েটা অনেক দূরে, ঠকঠক আওয়াজ শুনতে পেল না সে। হঠাৎ কি ভেবে এদিকে তাকাতেই দেখল তার গ্র্যানি তার দিকে তাকিয়ে হাসছেন, ইশারা করছেন তার ঘরে যেতে। বেচারা গ্র্যানি সারাদিন ঘরের মধ্যে আটকে থাকে। মিসেস হিন্টনের দিকে মাথা ঝাঁকিয়ে মেরি বোঝালো সে আসছে। তারপর দৌড় দিল বাড়ির দিকে। মিসেস হিন্টন মুচকি হাসলেন। নার্সের খুব শিগগির ফিরে আসার সম্ভাবনা কম। ফোনে কথা শুরু করলে সহজে থামতে চায় না চার্টারিস। একটু পরেই হালকা পায়ে শব্দ শুনতে পেলেন তিনি সিঁড়িতে। প্যাসেজ ধরে আসছে এইদিকেই। আধ খোলা দরজা দিয়ে উকি দিল মেরি। চুপ চুপ, অত শব্দ করো না, আমার মাথা ধরেছে। এসো এসো, ভেতরে এসো সোনা, এসো। মেরি দৌড়ে গিয়ে চুমু খেল মিসেস হিন্টনকে। গ্র্যানিকে আজ কেমন অন্যরকম লাগছে। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি মেরির দিকে। তারপর গলার কাছে নেমে এলো চোখ, কেমন ঘোর লাগানো চাউনি। খুব খিদে পেয়েছে এমন একটা ভাব। বসো সোনা, আমার হাতে সময় খুব কম, জানোই তো ওরা আমাকে একদম একা থাকতে দেয় না। তবে তোমার সাথে খুব জরুরি একটা কথা আছে। তুমি তো জানো মামুনি, আমি বুড়ো অসুস্থ একজন মানুষ, খুবই অসুস্থ। ডাক্তার বললে আমাকে পাগলা গারদে পাঠাতে চাইছে।
পাগলাগার কি জানো তুমি? যেখানে পাগল মানুষদের রাখা। কিন্তু কিন্তু আমি কি পাগল? হ্যাঁ হ্যাঁ বলো। অথচ ডাক্তারটা আমাকে পাগল সাজিয়ে জোর করে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছে। আমি অসুস্থ একজন মানুষ, আমাকে ঠিক মতো খেতে দেয় না ওরা। ঠিক মতো খেতে দিলে কবে সুস্থ হয়ে যেতুম। কথা বলার সময় মিসেস হিন্টন মেরিকে নিজের শরীরের সাথে চেপে ধরে রাখলেন। মেরির নরম চুলে হাত বোলালেন তিনি, ঘাড়ে আর কাঁধে আদর করলেন। তোমার রানীকে তুমি খুব ভালোবাসো, তাই না মামুনি? উফ, বাসি তো। ছটফটিয়ে উঠল মেরি। অস্বস্তি লাগছে ওর। গ্র্যানি ওর দিকে এমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে কেন? ওনাকে সত্যি সত্যি একটা পাগলের মতো লাগছে। সোফা ছেড়ে উঠলেন মিসেস হিন্টন। দরজা বন্ধ করে ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দিলেন। তারপর আবার ফিরে এলেন মেরির কাছে। বলো। চলো চলো শোনো, চলো, কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। নইলে চার্টারিস আর ওই ম্যাকব্রাইড ওরা যখন তখন চলে আসতে পারে। হ্যাঁ চলো চলো। কি কি করতে হবে গ্র্যানি? মেরি সোনা, শোনো, আমাকে একটা ছোট্ট জিনিস উপহার দেবে। হ্যাঁ, একটা সামান্য জিনিস। বলতে বলতে উত্তেজিত হয়ে উঠলেন তিনি। থুতু ছিটকে পড়তে লাগলো। জিনিসটা আমার খুব দরকার। গ্র্যানি, গ্র্যানি ওরম করে আমাকে ভয় দেখাচ্ছ কেন? ভয়ের কিছু নেই সোনা, বেশি লাগবে না আমার, এক কাপ হলেই চলবে। তোমার তাজা রক্ত চাই আমার, এক কাপ, আমার স্পেশাল ডায়েট। তুমি ইচ্ছে করলেই তোমার গ্র্যানিকে সুস্থ করে দিতে পারো। তোমার 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 গ্র্যানিকে তো তুমি খুব ভালোবাসো, হ্যাঁ তাই না মেরি? এক কাপ রক্ত দিলে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি সুস্থ হয়ে উঠবো, বাঁচবো আরো অনেক দিন। এইসব কি বলছো গ্র্যানি? আমার একদম ভালো লাগছে না। আমি যাবো, আমাকে ছেড়ে দাও, আমি যাবো। বোকার মতো কথা বলো না, বললাম তো ব্যথা পাবে না। আমার জিনিসটা আমাকে দিয়ে দিলেই দরজা খুলে দেবো। আমাকে ছেড়ে দাও গ্র্যানি, আমাকে ছেড়ে দাও, হ্যাঁ বোকা মেয়ে, কাঁদছে দেখো, কান্নাকাটি বন্ধ করো, কাজটা এক্ষুনি সারতে হবে, সময় নেই। প্রকাণ্ড শরীর নিয়ে ঝড়ের গতিতে টি টেবিলের দিকে এগোলেন মিসেস হিন্টন। খপ করে তুলে নিলেন টেবিলের নাইফটা। বিস্ফারিত চোখে দৃশ্যটা দেখল আতঙ্কে জমে যাওয়া মেরি। গলা খুলে চিৎকার করল সে। আমাকে বাঁচাতে এসো, মা দেখো কি বলছে গ্র্যানি। হিংস্র বাঘিনীর মতো ঘুরে দাঁড়ালেন হিন্টন। রাগ আর শঙ্কায় গনগনে লাগছে মুখটা। চুপ 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 বোকা মেয়ে, মিলে এক কোপে গলা কেটে ফেলবো। জলের তোরে সবকিছু আবছা দেখাচ্ছে। গলা দিয়ে হিচকি উঠছে ভয়ের চোটে। ছোট্ট মেয়েটা কাঁদতে কাঁদতে ছুটল দরজার দিকে, কিন্তু ছিটকিনি ওর নাগাল থেকে অনেক উঁচুতে। দরজায় দমাদম ঘুষি মারতে লাগলো মেরি। এমন সময় শক্ত একটা হাত চেপে ধরল ওর নরম ঘাড়। পরক্ষণে ওকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো সোফার উপর। হাতে ছুরি, ভয়ঙ্কর চেহারা নিয়ে ওর গায়ের ওপর উঠে এলেন মিসেস হিন্টন।
মিসেস হিন্টন বাচ্চাটার ঘাড়ের কাছের চুল চেপে ধরলেন, হ্যাঁচকা একটা টান দিলেন। শব্দ হলো মট করে। পরক্ষণে থেমে গেল মেরির চিৎকার। এদিকে নার্স চ্যাটারিস এসে ফোন তুলল। হ্যালো, চার্টারিস বলছো? হ্যাঁ বলুন, শুনছি। হ্যালো হ্যালো, আমি ডক্টর বার্লি, তোমায় ফোন করছি। হঠাৎ লাইনটা কেটে গেল। মেজাজটাই খারাপ হয়ে গেল চার্টারিসের। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। এরকম মাঝে মাঝেই হয়, কথা বলতে গিয়ে লাইন কেটে যায়। সে বিরক্ত হলেও ধৈর্য হারালো না, দাঁড়িয়ে থাকলো চুপ করে। আশা করলো ডাক্তার বার্লে ওকে ফিরতি ফোন ঠিকই করবেন। 1 মিনিট চলে গেল, ফোন আসছে না। অধৈর্য ভঙ্গিতে জুতোর ডগা দিয়ে মেঝে খুঁড়তে লাগলো চার্টারিস। ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। ওনাকে একা রেখে আসাটা মনে হচ্ছে উচিত হয়নি। তবে এই অল্প সময়ের মধ্যে বুড়ি নিশ্চয়ই কিছু ঘটাবে না। রাগ নিয়ে ফোনের দিকে তাকালো চার্টারিস। 3 মিনিট হলো এখানে কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ বেজে উঠল ফোন। চট করে রিসিভার তুলল সে। চার্টারিস? হ্যাঁ, আমি ঠিক সেটাই ভাবছিলাম, লাইনটা হঠাৎ কেটে গেল। জাগে শোনো, আমি বলতে ভুলে গিয়েছিলাম, যাওয়ার আগে কিন্তু মিসেস হিন্টনকে সেডেটিভ দিয়ে ঘুম পাড়াতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে স্যার। মেডিনল খাইয়ে দিও। আচ্ছা স্যার, ডোজেজটা কি হবে? ঘুমাতে থাকলে গাড়িতে তোলার সময় কোনো ঝামেলা করতে পারবেন না উনি। কাল সকালে আমি আসবো তোমাদের বাড়িতে। হ্যাঁ স্যার, ঠিক আছে, তাহলে রাখলাম। হ্যাঁ। ফোনটা সিঁড়ির পাশে একটা টেবিলের ওপর। দোতলায় যাওয়ার আগে চার্টারিস ভাবল মিসেস উইলবির সাথে একটু কথা বলা দরকার। চূড়ান্ত প্রস্তুতির ব্যাপারে ওনার যদি কোনো পরামর্শ থাকে। জোয়ান উইলবি ড্রয়িং রুমে বসে বই পড়ছিল। চার্টারিসকে দেখে মুখ তুলে চাইল। কিছু বলবে? হ্যাঁ ম্যাম, বলছিলাম আমার সাথে কি কোনো কাজ আছে আপনার? না, কোনো কাজ নেই। সব কিছুই চমৎকার সামলে নিয়েছো তোমরা। ডক্টর বললি কাল 8:30টার মধ্যে চলে আসবেন, হাসপাতালের গাড়ি আসার 8 ঘন্টা আগেই। চার্টারিস, জানি ঠিক কাজটাই করছি, তারপরও কেমন অস্বস্তিতে ভুগছি আমি। দেখুন মিসেস উইলবি, মার জন্য সন্তান হিসেবে যা করণীয় আপনি সবই করেছেন। থমসনকে একটু আসতে বলো তো। দ্রুত প্যান্ট্রির দিকে পা বাড়ালো চার্টারিস। থমসনকে খবরটা দিল। দুজনে মিলে ড্রয়িং রুমের দিকে আসলো। এমন সময় মেরির চিৎকার শুনতে পেল ওরা। তীব্র আতঙ্ক নিয়ে চিৎকার করছে মেরি, আর চিৎকারটা আসছে মিসেস হিন্টনের ঘর থেকে। কিন্তু হঠাৎ শুরু হয়ে থেমে গেল কেন চিৎকার? থমসনের হাত খামছে ধরল চার্টারিস। সর্বনাশ, মেয়েটা মিসেস হিন্টনের ঘরে। আমার সাথে একটু অসত। সিঁড়ি লক্ষ্য করে দৌড় দিল চার্টারিস, তার পেছনে থমসন। ড্রয়িং রুমের পাশ দিয়ে যাবার সময় আর চোখে দেখতে পেল বিস্মিত দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছেন মিসেস উইলবি। মিসেস হিন্টনের ঘরের সামনে প্রায় উড়েই চলে এলো চার্টারিস। টান দিল দরজাটা। ভেতর থেকে দরজাটা বন্ধ। দিশেহারা বোধ করল চার্টারিস, কিন্তু এ সময় মাথা ঠান্ডা রাখতে হবে, নিজেকে বোঝালো সে। মিসেস হিন্টন, মিসেস হিন্টন, দরজা খুলুন প্লিজ, আমি চার্টারিস। না, কোনো সাড়া নেই। ঘরের ভেতরের নীরবতা অস্বাভাবিক এবং ভয়ঙ্কর ঠেকল চার্টারিসের কাছে। ভেতরে কেউ যেন চুপচাপ দাঁড়িয়ে আছে, কান পেতে শুনছে বাইরের কথা। মিসেস হিন্টন, দরজা খুলুন বলছি, আমি জানি আপনি ভেতরে আছেন। দরজায় লাথি মারল সে। হঠাৎ অস্পষ্ট একটা গোয়ানের আওয়াজ শুনতে পেল ভেতর থেকে। কপালে ভাঁজ পড়ল চার্টারিসের। মেরি নিশ্চয়ই ব্যথা পেয়েছে। ঈশ্বর জানেন শয়তান বুড়ি ওর কোনো ক্ষতি করছে কিনা। থমসনের পেশিবহুল শরীরের দিকে তাকালো সে।
হ্যাঁ, ওকে দিয়ে কাজ হবে। মিসেস হিন্টন, আমি শেষবারের মতো বলছি, দরজা খুলুন, না হলে কিন্তু ভেঙে ফেলবো। এবার ভেতরে ধপধপ আওয়াজ শুনল চার্টারিস। দৌড় দিল কে যেন। চার্টারিস ইশারা করলো থমসনকে। থমসন ধাক্কা দিল। না, কাজ হলো না। এবার শরীরের সর্বশক্তি দিয়ে লাথি মারল থমসন। মোড়াত। দরজার গায়ে চিড় ধরেছে, সেই সাথে থরথর করে কেঁপে উঠেছে গোটা বাড়ি। বিকট শব্দ শুনে জোয়ান, পার্লার মেড সহ বাড়ির অন্যান্য চাকর বাকর দৌড় দিল প্যাসেজ লক্ষ্য করে। থমসন সর্বশেষ চেষ্টা করল। কয়েক পা পিছিয়ে দৌড়ে এসে ভারী শরীর নিয়ে আছড়ে পড়ল দরজার গায়ে। কান ফাটানো শব্দে ভেঙে গেল দরজা। ঝড়ের গতিতে ভেতরে ঢুকল চার্টারিস। মিসেস হিন্টন দারুণ চমকে উঠে নেমে পড়লেন সোফা থেকে, দলা পাকানো রক্তাক্ত জিনিসটাকে ছেড়ে। ভেতরে ঢুকবে কি ঢুকবে না ভেবে দ্বিধায় জোয়ান দোরগোড়ায় দাঁড়িয়েছিল। এমন সময় মিসেস হিন্টনকে দেখতে পেল সে। আর মাথাটা ভীষণ ঘুরছে। মার মুখের নিচের অংশটা লাল রক্তে মাখামাখি, আর তার হাতেও রক্ত, যেন টকটকে লাল গ্লাভস পরেছেন তিনি। কেমন লাগলো আজকে আমাদের গল্প? গ্র্যানি, যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে হবে কিন্তু। আর হ্যাঁ, আমাদের পরবর্তী অরিজিনাল গল্পগুলো শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবেন আর